12 ডিসেম্বর 2025 দুপুর আনুমানিক 2টা 25 মিনিট রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকার একটি রাস্তা, যে রাস্তা অন্যদিন থাকে প্রচন্ড ব্যস্ত, কিন্তু জুম্মার দিন হওয়ায় আজ তুলনামূলকভাবেই রাস্তা ফাঁকা। সবকিছু যেন একদম স্বাভাবিক ছিল, কিন্তু কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে গুলির এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বিজয়নগর এলাকা। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবার চোখের সামনে দিয়ে একটি মোটরসাইকেল সর্বোচ্চ গতিতে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এরপর সাধারণ মানুষ যখন ঘটনাস্থলের দিকে ছুটে যান, তখন অনেকের পক্ষেই নিজের চোখকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। যাকে গুলি করা হয়েছে তিনি আর কেউ নন, তিনি জুলাই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে লড়াই করা নেতা, ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। বাংলাদেশে সবাই কথা বলে, কিন্তু খুব কম মানুষ এমন পাওয়া যাবে যারা সত্যি কথা বলে। খুব কম মানুষ এমন পাওয়া যাবে যাদের কণ্ঠে ক্ষমতা পর্যন্ত কেঁপে ওঠে। বাংলাদেশে যদি এমন কোনো মানুষ থেকে থাকে যে একই সঙ্গে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছেন কিন্তু তার কোনো কণ্ঠ নরম করেননি, কোনো বাক্য বলতে তিনি কোনো বাক্য বেছে নিয়ে কথা বলেননি, সেই নামটি হলো শরীফ ওসমান হাদী। ইনকিলাব মঞ্চে হাদী যেন বক্তৃতা দেন না, তিনি যখন কথা বলেন তার মুখ থেকে বের হয় প্রতিবাদের আগুন। কারো কাছে তিনি একজন নেতা, কারো কাছে তিনি একজন ভাই, আবার কারো কাছে তিনি একজন বিরাট সমস্যা, আবার কোনো ক্ষমতার কাছে তিনি একজন বিপজ্জনক কণ্ঠ। আজকের এই ভিডিওতে শরীফ ওসমান হাদীর জন্ম থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার পুরো গল্পটা আমরা জানার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শরীফ মাওলানা আব্দুল হাদী ছিলেন বরিশালের ঝালকাঠি জেলার নলছটি উপজেলার সম্মানিত একজন ইমাম। একই সাথে তিনি নলছটি উপজেলা শহরের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। শহরের সবচেয়ে বড় মসজিদ খাসমাহ জামে মসজিদে তিনি ইমাম ও খতিব ছিলেন। 1990 দশকের সময় আরও বিভিন্ন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সমাজের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে তিনি প্রচণ্ড সোচ্চার ও প্রতিবাদী মানুষ হিসেবে অ্যাক্টিভ ছিলেন। নলছিটি উপজেলার সবাই তাকে হাদী হুজুর নামে বেশি চেনে ও জানে। তিনি নলছিটি উপজেলার সবচেয়ে সম্মানিত মানুষদের মধ্যে একজন ছিলেন। পরিবারে তার স্ত্রী সহ আরও 5 সন্তান রয়েছে। 1993 সালে ঝালকুড়ি জেলার নলছিটিতে এই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হয় শরীফ ওসমান হাদীর। ছোট হাদী আস্তে আস্তে বড় হতে থাকে, আর তার মধ্যে তার বাবার চেতনা জন্ম নিতে থাকে। তিনি ঝালকাঠির সবচেয়ে বিখ্যাত মাদ্রাসা নেসারাবাদ কাবিল মাদ্রাসায় তার শিক্ষাজীবন শুরু করেন। বরিশাল বিভাগের মধ্যে তো বটেই, এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনামধন্য একটি মাদ্রাসা। ছোট থেকেই পড়ালেখার পাশাপাশি লেখালেখি এবং অন্যান্য সামাজিক কাজে তিনি সক্রিয় হতে থাকেন। হাদী যখন কেবল ক্লাস 7-8-এ পড়ে, সেই সময়টা থেকেই তিনি মানুষকে গল্প শোনাতে অনেক বেশি পছন্দ করতেন। তাদের বাসা থেকে পায়ে হেঁটে 1 মিনিটের দূরত্বে তখন বিএনপির পার্টি অফিস ছিল, আর হাদী মাঝে মাঝেই সেখানে যেয়ে বসে থাকতো। বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের মঞ্চে ভাষণ দিতে দেখে বাসায় এসে সেই সব নিজে নিজেই প্র্যাকটিস করতেন। এমনকি একবার বিএনপির কোনো একটি মঞ্চে মাত্র 11-12 বছর বয়সে ভাষণ দিয়েছিলেন হাদী। এ থেকে স্পষ্ট বোঝা যায় ছোটবেলা থেকেই তিনি কতটা সাহসী ছিলেন। মাধ্যমিক শেষ করে তিনি ঝালকাঠির NS কালিম মাদ্রাসায় ভর্তি হন। হাদী নিজেও অনেক ইন্টারভিউতে বলেছেন, তার এই সাহস, সৎ কথা বলা, নেতৃত্বের গুণাবলী সব তার বাবার কাছে থেকে পেয়েছেন তিনি। যদিও আমি এটা হাজারবার বলি যে আমার সমস্ত শক্তি, আমার স্পিরিট, এটা সব আব্বার থেকে পাওয়া। আমার দুনিয়ার সমস্ত এনার্জি, সাহস, শক্তি, এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া। ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায়ের সাথে কখনো আপোষ না করা, এই সব কিছুর ইন্সপিরেশন তার বাবা। স্কুল কলেজ থেকে বিভিন্ন জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার মাধ্যমে একের পর এক মানুষের ও শিক্ষকদের ভালোবাসা কুড়িয়েছেন হাদী। হাদী অনেক ইন্টারভিউতে সবসময় একটা কথা প্রায়ই বলতেন, আল্লাহ সবাইকে সবকিছু একসাথে দেয় না, কিন্তু তাকে দিয়েছে। তাকে একই সাথে একটা ভালো পরিবার দিয়েছে, একই সাথে শিক্ষকদের ভালোবাসা দিয়েছে এবং একই সাথে একটা সুন্দর ভালো বন্ধু মহল দিয়েছে তাকে। ঝালকাঠি NS কালিম মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করার সুযোগ পান তিনি। তবে শহরের 8-10টা ছেলেমেয়ের মতো তার ভার্সিটি জীবন এতটা সহজ ছিল না। মাদ্রাসা লাইন থেকে উঠে আসায় শুরু থেকেই তাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষদের কাছে থেকে নানান রকম কথা শুনতে হয়েছে। লম্বা লম্বা চুল, সবসময় মাথায় টুপি পরে থাকার কারণে ডিপার্টমেন্টের শিক্ষক থেকে শুরু করে তার সহপাঠীদেরও বুলিং এর শিকার হতে হয়েছে তাকে। এইগুলো মাঝে মাঝে তাকে ভীষণ কষ্ট দিত। আর হাদি শুরু থেকেই কখনো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। এরই মধ্যে 2012 সালে হাদি তার জীবনের আইডল তার বাবাকে হারিয়ে ফেলেন। বেশ খানিকটা ভেঙে পড়েন তিনি, কিন্তু তার বাবার দেওয়া শিক্ষা তাকে আবার পুনরুজ্জীবিত করে তোলে। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইসলাম বিদ্বেষী কথা তার কাছে ভালো লাগতো না। অনেক সময় অনেক শিক্ষকদের কথায় তিনি প্রতিবাদ জানান। এই জন্য তাকে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়েছিল, কিন্তু তারপরও তিনি নিজের বিশ্বাস আর মতাদর্শ থেকে সরে আসেননি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট কাজের সাথেও তিনি যুক্ত ছিলেন। জোরে কথা বলতে পারা ও নেতৃত্বের দক্ষতার কারণে বাম ডান সব ধরনের সহপাঠীদের কাছেই হাদি একটি আলাদা নাম, আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছিলেন। অনেক অন্যায়ের প্রতিবাদে সবার আগে সোচ্চার হতে দেখা যেত শরীফ ওসমান হাদিকে। কিন্তু আওয়ামী লীগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে শুরু করে সমস্ত অপরাধের সাথে জড়িত ছিল ছাত্রলীগ। আর তারা তখন কতটা দাপুটে ছিল সেটা আশা করি নতুন করে বলতে হবে না। একসময় হাদি ছাত্রলীগের চোখে পড়ে। ছাত্রলীগের নেতারা হাদির মতো সাহসী ছেলেকে নিজেদের দলে ফেরানোর অনেক চেষ্টা করেন, কিন্তু হাদি ছোট থেকে তার বাবার নৈতিকতায় বড় হয়েছে, তাই তিনি তখন নিষিদ্ধ ছাত্রলীগের ডাকে সাড়া দেননি। এই জন্য ছাত্রলীগ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম হুমকি দেওয়া হয় তাকে, কিন্তু তারপরও নিজের জায়গা থেকে এক চুল পরিমাণ সরে আসেননি তিনি। সবসময় অন্যায়ের প্রতিবাদে তিনি সর্বোচ্চ সোচ্চার থাকার চেষ্টা করেছেন। একসময় জনপ্রিয় কোচিং প্ল্যাটফর্ম সাইফোর্স ও সাথে নামি বেনামি অনেক জায়গায় শিক্ষকতা শুরু করেন তিনি। এভাবেই বেশ ভালোই কেটে যাচ্ছিল সময়। দেখতে দেখতে 2024 সালের জুলাই মাসের শুরু থেকেই চারদিকে তখন টান টান উত্তেজনা বিরাজ করছে। তখন ছাত্র সমাজ কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমে মিছিল আন্দোলন শুরু করেছে। দাবি তাদের একটাই, কোটা বৈষম্য সরাতে হবে, কোটা সংস্কার করতে হবে। আমরা কি এখান থেকে চলে যাব? ছাত্র সমাজ কি কখনো বাধার মুখে নত স্বীকার করেছে? আমরা দুর্গ গড়ে তুলব। ওই কোটা 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 নামে আন্দোলনে সবাই সক্রিয় থাকলেও মুখ্য হিসেবে নাহিদ, সার্জিস, আসনাদ ও আসিফকে দেখা গেছে। তাদের দাবি ছিল সরকারি চাকরিতে 30% মুক্তিযুদ্ধ কোঠা বাতিলের। আর সেই সময় 14 জুলাই ফ্যাক্টরিবাদের রানী শেখ হাসিনা গণভবনে তার একটি নিয়মিত প্রেস কনফারেন্স করছেন। চীন সফর থেকে ফিরে আসার একটি রেগুলার ব্রিফিং দিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ে এটিএন নিউজের সাংবাদিক প্রভাস আমিন তাকে একটি প্রশ্ন করে বসলেন। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই। জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল। তো তাদের মেধাটা কোথায়? তাদের মেধাটা কোথায়, সেটা আমার প্রশ্ন। পরিষ্কারভাবে বাংলাদেশের 18 কোটি জনগণকে রাজাকার বললেন তিনি। আর এই কথার মাধ্যমে পুরো বাংলাদেশ তখন জ্বলন্ত অগ্নিশিখায় রূপান্তরিত হয়। রাজাকার বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত শব্দগুলোদের মধ্যে একটি, কিন্তু অনেক বিশেষজ্ঞদের মতে দীর্ঘ 16 বছর সরকারের ছত্রছায়ার টেলিভিশনে কাজ করে হঠাৎ করে এরকম একটি বিতর্কিত প্রশ্ন করার পেছনেও সাংবাদিক প্রভাস আমিনের ছিল একটি গভীর মাস্টার প্ল্যান। এটি একটি সুপরিকল্পিত ফাঁদ ছিল। হাসিনাকে এই কথা বলতে উস্কানি দেওয়া হয়েছিল, কারণ তারা জানতো হাসিনার মধ্যে যদি রাজাকার শব্দটি একবার বের করা যায় পুরো দেশে এই সময় বিস্ফোরণ ঘটবে। আর সময়টাও কি আকস্মিক, যখন পুরো বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে আন্দোলন মিছিল চলছে, ঠিক সেই সময় কনফারেন্সে এমন একটি প্রশ্ন করা হলো যেটি আগুনে ঘি দেওয়ার মতো। তবে তখন যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। প্রেস কনফারেন্স শেষ হতে না হতেই হাসিনার এই মন্তব্য ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথেই কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা এক দাবি আন্দোলন চলে আসলো। সেদিন রাতেই সবাই রাজাকার শব্দকেই নিজেদের পরিচয় বানিয়ে মিছিল শুরু করলো। 15 জুন থেকে পরিস্থিতি আরো ভয়াবহ হতে থাকে।
16 জুলাই প্রথম মৃত্যু, আর এক সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় 200-তে। আর এই আন্দোলনের সময় শরীফ ওসমান হাদী ছিলেন ঢাকার রামপুরায়, আর এই রামপুরা ছিল আন্দোলনের অন্যতম কেন্দ্র। জুলাইয়ের রাতগুলো একের পর এক নির্ঘুম কাটিয়েছেন তিনি। চোখের সামনে নিরীহ মানুষদের প্রাণ যেতে দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন এখান থেকে আর পিছু হটার কোনো সুযোগ নেই। আপনি জানেন হয়তো যে আমি যখন আন্দোলনে, তখন আমি প্রথম জানি আমার ওয়াইফ কনসিভ করেছে এবং ওর বেশ কিছু কমপ্লেক্সিটি ছিল। তো আমি তো রামপুরে ছিলাম, একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছিল, তো কারোর কথাই যখন শুনছিলাম না, তখন আমার মনে আছে যে আমার ভাই আমার বোনের বাসা, সবার বাসা কাছাকাছি। তো আমার ওয়াইফকে বলছিলাম, শুনছিলাম অন্য রুমে, যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিবা, আমি বাইরে থেকে তালা মেরে দিয়ে যাবো। তো তখন দুটো কথা খুব মনে আছে। আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই, কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম, ইনসাফের লড়াইটা। তো আমাকে এখন থামালো আসলে পারবে না, এটাও জানতো, আমার পরিবারও জানতো। কিন্তু তাদের তো আসলে ভাই, বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে, তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর। তখন আমি দুটো কথা বলছিলাম। একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে, তাদেরও তো বাচ্চা আছে, এমন তো না দুনিয়া এমনি এমনি আসছে। তাদেরকে যেরকম আল্লাহ দেখবে, ওরও আল্লাহই দেখবে। আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব। তখন আমার মনে আছে, আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে, আমার বাসার ছাদে পাশ থেকে কোনো পাশ থেকে বের হওয়া যায়। তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো, যদি আমি 7 তালা দিয়ে লাভ দিয়ে পড়ি, তখন তোমরা কী করবো, আমার বাঁচাইতে পারবা? তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতে ভাই, আমি যে সবার ছোট, আর এমনিতেই ছোটোবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি। এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই। তো মা তো কান্নাকাটি করছিলই। তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায়, কিন্তু ওইরকম মানে হত অবস্থা। তখন আমি বলতেছিলাম, মা, কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচণ্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, এটুকু তো ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার। তো আমার মনে আছে যে হ্যাঁ, আর আমি যে কারণে ওই সময় এভাবে করতে পেরেছিলাম, সেটা হলো ওই যেই রক্তের মধ্য দিয়ে, আমি এটা অনেকবার বলেছি যে আমার পাশে কীভাবে একটা ছেলে শহীদ হচ্ছিল। আমি মিছিল দিচ্ছিলাম, আমরা এরকম করে করে, তো আমার পাশে একটা ছেলে ছিল, আমার চেয়েও বয়স কম, ওর পরনে একটা মাস্ক ছিল, হাতে লাঠি ছিল। এটা আমি অনেক সত্যি বলেছি। তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল, লুটিয়ে পড়েছে। ওর পুরো মুখে মাস্কটা, হাতটা দুভাবে এবার ছড়ানো, রাস্তার মাঝখানে গল করে রক্ত ড্রেনের দিকে চলে যাচ্ছে। এবং এটা গুলিটা নিচ থেকে আসে না, হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো। তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব। মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরবো। আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম। তখন আমার যারা আরও সাথে ছিল টেনে পরে দূরে নিয়ে গেছে। ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল, ওই গুলিটা তো আমার মাথায় আসতে পারতো। ও যে এখানে শহীদ হলো, ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে, কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল, এর মানে আমার কিছু কাজ আছে, এই লড়াইটা আমার জারি রাখতে হবে। তার সারা শরীর জুড়ে শুধু সাহস ছিল, মৃত্যুকে তিনি ভয় করতেন না। আন্দোলনের দিনগুলোতে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এই সাহসী বীর পুরুষ। অবশেষে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরে বিজয় নিয়ে তিনি নিজ ঘর ঝালুকাঠিতে ফিরেছিলেন। 5ই আগস্টের পরে সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে তিনি ছিলেন সবার আগে। বিজয়ের পরেও বিভিন্ন মন্দির রাতের পর রাত নির্ঘুম থেকে পাহারা দিয়েছে। আর সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করবেন। তারপর থেকে শরীফউদ্দীন হাদীর নতুন অধ্যায় শুরু হয়। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এই মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করে গড়ে তোলা। তার বজ্রকণ্ঠে কোনো কাব্যিক শব্দ থাকে না, কথা বলেছেন কঠোর ভাষায়। সেই কঠোর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, কখনো এনসিপির বিরুদ্ধে যায়, আবার কখনো বিএনপির বিরুদ্ধে যায়, আবার কখনো কখনো অন্য কোনো বাহিনীর বিরুদ্ধেও চলে যায়। তবে পা থেকে আপাদমস্তক সাহসী হাদী কখনোই এসব নিয়ে ভাবেননি। তার কাজটাই হলো দেশবিরোধী কাজকে জোরালোভাবে প্রতিহত করা। শরীফ ওসমান হাদী একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। তিনি ইংরেজিতে বেশ ভালো দক্ষ ছিলেন। তার কাছে থেকে ইংরেজি শেখা মানুষজন এখন দেশে বিদেশে বিভিন্ন ভালো ভালো জায়গায় বিভিন্ন ভালো ভালো পোস্টে কর্মরত আছেন। 2024 সালের 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিভিশনে গণভবন থেকে সরাসরি ঘোষণা করেন যে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসনে বিএনপির মির্জা আব্বাস, এনসিপি থেকে সুজন আছেন। কিন্তু এই আসনে এবার সবচেয়ে আলোচিত নাম শরীফ ওসমান হাদী। ঢাকা 8 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, কোনো রাজনৈতিক দলের ব্যানার নয়, কোনো ঐতিহাসিক প্রতীকও নয়।
তিনি দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। শরীফ ওসমান হাদী পুরো বাংলাদেশের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন রাজনৈতিক সাপোর্ট ছাড়া জনগণের টাকায় জনগণের ভোট করার চেষ্টা করেছেন তিনি। বিভিন্ন প্রোগ্রামের জন্য মানুষের কাছে ফান্ডিং হেল্প চাইতেন তিনি, আর সাধারণ মানুষরাও তাকে তার সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছে। যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়েই হাদীকে হেল্প করার চেষ্টা করেছেন সবাই। কেউ 10 টাকা, কেউ 40 টাকা, কেউ 500 টাকা। এটাই যেন প্রমাণ করে মানুষ এই নির্বাচনে বিজয়ী রূপে কাকে চাচ্ছিল। আমরা তো যেহেতু জানিনি যে আমি বলেছি যে ক্রাউড ফান্ডিংয়ে মানুষের পয়সা মানুষের জন্য নির্বাচন করব, তো অনেকে বলে যে আপনাকে ভোট দিলে লাভ কি। তা আমরা খুব মজা করে বলি যে আমার ভোট দিলে একটাই লাভ, সেটা হলো আমি চুরি করবো না আপনার টাকা। প্রত্যেকটা পয়সা মানুষ আমাদেরকে দিয়েছে। 20 টাকা থেকে শুরু করে, আমি আপনাকে বলছি স্টেটমেন্ট আছে, 20 টাকা থেকে শুরু করে 20,000 টাকা। এরপরেও যদি আমরা কোনোভাবে কিছু ভোটে হেরে যাই, মনে রাখবেন আমার হারানোর কিছু নাই। কেন? একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে, যার দল নাই, যার ওই অর্থে কর্মী নাই, জনতাই যার কর্মী, সে যদি আজকে 50,000 ভোট পায়, ইনশাআল্লাহ 5 বছর পরে এই 50,000 ইনশাআল্লাহ 50 লক্ষ হয়ে যাবে, এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, আমরা জয়ের উপরেই আছি। আমরা যদি সবাই বেছে বেছে যোগ্য লোকটাকে, যোগ্য প্রার্থীকে ভোট দেই, সে বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক এবং স্বতন্ত্র হোক, যে দল থেকেই হোক, তাহলে যোগ্য মানুষগুলো যদি গিয়ে সংসদে দাঁড়ায়, আপনি ভাবেন তো আমাদের সংসদটা হয়ে উঠবে যোগ্য মানুষদের একটা কারখানা। তুমুল ঝগড়া হবে, বিতর্ক হবে যোগ্য মানুষদের সাথে পলিসি নিয়ে। সেখানে কেউ যাত্রা করবে না, আর কেউ গান গাইবে না, জনগণের পয়সায় সংসদে নাটক করবে না, যাত্রাপালা করবে না। সুতরাং প্লিজ প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিন, সে যেই দলেরই হোক। পুরো অ্যামাউন্ট একটু বলবা? 21 লাখ। ওকে, তাহলে আপনারা গত 10 দিনে আমাকে দিয়েছেন 6,24,880 টাকা, আর শুরু থেকে আজ পর্যন্ত আপনারা আমাকে দিয়েছেন 21,65,292 টাকা। তিনি নিজে মাইলের পর মাইল হেঁটে নির্বাচনী প্রচারণা করেছেন। কখনো ক্লান্ত হয়ে ভ্যানের উপরে কিছুক্ষণের জন্য চোখ বুজে নিয়েছেন। ফজর পরে মসজিদের সামনে যে লিফলেট বিতরণ করেছেন, গণমাধ্যম থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন এইসবের মাধ্যমে। ঢাকা 8 আসনে তখন একটাই প্রতিধ্বনি ছিল, ভোট ফর হাদী, ভোট ফর চেঞ্জ। গত 11 ডিসেম্বর নির্বাচনের তফসির ঘোষণা করা হয়। তার ঠিক একদিন পরে 12 ডিসেম্বর জুম্মার নামাজ শেষ করে ওসমান হাদী তার একজন বন্ধুকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা করার জন্য রাজধানীর পল্টনে বিজয়নগরের কালভার্টের রাস্তায় একটি রিক্সা দিয়ে যাচ্ছিলেন। সবকিছু একদম স্বাভাবিক ছিল। জুম্মার নামাজের পরে সাধারণত রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে, তখনও তাই ছিল। আনুমানিক দুপুর 2:25 একদম সিনেমাকে হার মানিয়ে একটি হোন্ডা সিবি হর্নেট 160R মডেলের বাইক আসে। বাইকে অজ্ঞাত 2 জন ওসমান হাদীর মাথা বরাবর গুলি ছুটতে থাকে। একটি হাদীর কানের এপাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। বাইকটি সাথে সাথে সর্বোচ্চ গতিসীমা দিয়ে এলাকা ত্যাগ করে। ঘটনাটি এতটাই দ্রুততার সঙ্গে ঘটেছিল যে আশেপাশের মানুষ একদম আকস্মিকভাবে তাকিয়েছিল। প্রথমে তাকে তাড়াহুড়া করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসা শেষে তাকে এভার কেয়ার হসপিটালের আইসিইউতে শিফট করা হয়। ওনার ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, যিনি উনি বুলেট প্রুফ সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই, তার সাইন অফ লাইফ কিন্তু ছিল। এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে। এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি, যেটা। তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর। ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমাদের আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতে আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহ ইচ্ছা। আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে ফেলি, খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়। এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রোগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রোগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে
এবার কেয়ারে নেওয়ার জন্য। গুলি কি বেরিয়ে গেছিল? মোস্ট প্রবলি মানে মাথার আমরা এত হারিনেসের মধ্যে, কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায়, ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্টে, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করা হয় না। মানে বেরিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কারণ বুলেটটা একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে, সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। কিন্তু বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে, সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি, ওগুলো আমরা সংরক্ষণ করছি, খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট। আমি আজকে ওসমান হাদির যে মেডিকেল বোর্ড হয়েছে কিছুক্ষণ আগে, ওসমান হাদির শারীরিক কন্ডিশন নিয়ে একটু আপডেট বলতে চাই। যে তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে, এবং তার যে ব্রেইনে ইনজুরি ছিল আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম, এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে, এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে, এবং সেই পরিস্থিতি যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে, এবং ব্রেনের যে বিভিন্ন জায়গাতে তার ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য 6 ব্যাগ ব্লাড এবং 5 ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পেয়েছে। সেটার ইফেক্টে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার যে কোয়াগুলেশন হয়েছিল সেটা এখন ম্যানেজেবল কন্ডিশনে আছে, কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে বলে আমরা সিটি স্ক্যানে দেখেছি, এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঠেলে দিচ্ছে, এরকম করে আমরা পরিলক্ষিত করেছি। এবং ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব একটা ফাংশনিং ছিল না, সেটা ফিরে এসেছে, এবং সেটার ইউরিন আউটপুট এখনও কন্টিনিউ আছে, এবং 4 লিটার ইউরিন আউটপুট, সেই হিসেবে ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে, এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে, এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। এখন আপনারা দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন, এবং আমরা বলতে চাই যে এই যে তাকে শুট করা হলো, এবং সেটা আমরা দেখেছি যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই খুব এক্সপার্ট হ্যান্ডে শুটটা করা হয়েছে, কারণ তাকে যেই জায়গা দিয়ে ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে টেম্পোরাল বোন ভেদ করে একদম ব্রেনের যে মেইন অংশ ব্রেন স্টেম যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে ওই রক্তনালীর সামনে দিয়ে একদম প্রপার হয়ে গিয়েছে। তার মানে খুব এক্সপার্ট হ্যান্ড ছাড়া এরকম, এবং সে যদি অভিজ্ঞ না হয় এই জায়গা দিয়ে গুলি করতে পারে না। আচ্ছা, আপনি জানেন যে আমি র্যাব 10 যাত্রাবাড়িতে 3 বছর চাকরি করেছি, এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে। চাকরি করার সুবাদে, র্যাবে চাকরি করার সুবাদে সোর্স মেনটেন করতে হয়। আমাকে গত পরশুদিন একজন বললো যে ভাই মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি, আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে, ও কি আর মারির ভয় পায়? তো ওরা বললো যে ভাই মারির কেউ ভয় পায় না, কিন্তু হাদি ভাইয়ের গায়ে যদি একবার হাত তুলে ফেলতে পারে ওদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আমি ডেঙ্গু রোগে আক্রান্ত, 1 মাস হসপিটালাইজ ছিলাম, এখনও দুর্বল। হাদি ভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না, উনি খুব ঘাটতেরা মানুষ, উনি খুব সাহসী মানুষ, যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব। হাদি ভাইয়ের সাথে দেখা করি দুর্নীতি দমন কমিশনের সামনে, আপনাদের অনেক মিডিয়াই ওখানে ছিল, মিডিয়ার সামনে আমি অনেকবার কথা বলেছি যে ভাইয়ের লাইফের রিস্ক আছে। বেশ কিছু মিডিয়া এটা করেছে, দেখেন আপনাদেরকে দেখাই, হ্যাঁ, যে পরবর্তী সিরিয়ালটা হাদি ভাইয়ের। আমি এই বিষয়টা মিডিয়ার সামনে কনফার্ম করছি, যেহেতু আমি র্যাবে দীর্ঘদিন ছিলাম, র্যাব 10 যাত্রাবাড়িতে ছিলাম, আমি সোর্স মেনটেন করি এখনও। ভাইকে আমি অফিসে যাই সন্ধ্যার পরে আধা ঘন্টা হাত ধরে বলে আসছি, সেখানে ঝুমাও ছিল, ওদেরকে বলে আসছি যে যেহেতু আওয়ামী লীগ 2টা দিনের জন্য 3টা দিনের জন্য কর্মসূচি ডাকছে, ভাই লিগাল নিউজ আছে, আপনি একটু শুধু সাবধানে থাকেন, আর আপনি যদি সাবধানে না থাকেন আমাকে আসতে হবে, উপায় নেই, আমি আপনার সাথে 2-3 দিন থাকবো। আজকে সকালে যখন রওনা করছি তখন দেখি যে মেট্রো চলে না, আমার পকেটে টাকা ছিল না, আমি লোকাল বাসে আসছি। আমি আসার আগেই দেখি বাইকে গুলি করে দিছি। এখন আপনাদের এই প্রশ্নের জবাব দিতে গেলে আপনার শেখ হাসিনার ওই ফোন কলের দিকে যাইতে হবে। নির্বাচনের আগে যারা লিস্টেড আছে, বিপ্লবীদের যারা লিস্টেড আছে, যারা প্রতিবাদী কণ্ঠস্বর আছে, এদেরকে কোনো না কোনোভাবে মেরে দেওয়া হবে। আর এই পুলিশ, এই প্রশাসন কিছুই করতে পারবে না, কারণ পুলিশের বারবার বদলিজনিত কারণে এরা কোনোভাবেই সোর্স মেনটেন করতে পারতেছে না। এদের হাত থেকে লাঠি, এদের হাত থেকে অস্ত্রগুলো তুলে নিয়ে এদের মাথায় বেডিং তুলে দেওয়া হয়েছে। এরা পরিবারের কাছেও যাইতে পারতেছে না। এরা এই যে আজকে যদি হাদিবার কিছু হয়, এই যে আপনারা জানেন কোন অধিকারে নুরু ভাইকে যেভাবে মারা হয়েছে তার কোনো বিচার হয়েছে? আপনারা দেখছেন? ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে তার কোনো বিচার হয়েছে? আমি সবাইকে বলছি, আমি এনসিপির গোপালগঞ্জের অনুষ্ঠানের পর থেকে আমার সারা বাংলাদেশের যতগুলো সোর্স আছে, আমি আমার বাপের জমি বিক্রি করে সোর্স অ্যাক্টিভ করছি। সোর্স মেনটেন করতে জানেন আপনারা অনেক টাকা খরচ হয়। আমি সারা বাংলাদেশে যতগুলো চাকরি থাকা অবস্থায় যতগুলো সোর্স ছিল সবগুলোকে অ্যাক্টিভ করছি।
যতগুলো বিপ্লবী ভাইরা আছে সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, নিজে নিজে যা সাবধান করছে আপনারা দেখছেন। গোপালগঞ্জ আমি সামনে থেকে এনসিপির ভাইদেরকে চেষ্টা করছি যেন তাদেরকে কোনো মতো রক্ষা করা যায়। আজকে হাদি ভাইকে গতকালকে আমি বলে গেছি, ভাই একটু সাবধান থাকে, 24 ঘন্টা 72 ঘন্টা আপনি কথা বললে শোনেন না, আপনি অতিরিক্ত সাহস দেখান, রাজনীতির মাঠে এতটা সহজ না। আমি কালকে ভাইকে হাত ধরে বেরোনোর সময় আমি জোড়ায় ধরে বলছি, ভাই আপনি একটু সাবধান থাকেন, আপনি প্রচারণা করতে চাইলে আমি আসতেছি, আমি এসে আপনাকে সেভ করতেছি। আজকে মেট্রো বন্ধ, আমি লোকাল বাসে আসতে যে আমি আটকে গেছি, এসে দেখি ভাইয়ের এই অবস্থা। এই ঘটনাটি ঘটার ঠিক একদিন আগে 11 ডিসেম্বর এই কথাগুলাই গণমাধ্যমে বলেছিলেন র্যাবের সাবেক কর্মকর্তা। আপনারা কি মনে করেন একজন অবসরপ্রাপ্ত র্যাবের কর্মকর্তা যদি এত কিছু জানতে পারে তাহলে পুলিশ প্রশাসন কিছুই জানতো না? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই দুজনকে নিয়েই এখন স্পেকুলেশন চলছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান আর যিনি বাইক চালাচ্ছিলেন তার নাম মোহাম্মদ আলমগীর শেখ, যারা মাত্র কদিন আগে হাদিকে ভালোবাসে, হাদিকে পছন্দ করে বলে হাদির দলে যোগ দিয়েছিল এবং বিভিন্ন নির্বাচনী প্রচারণাতেও অংশগ্রহণ করেছিলেন। 12 তারিখ সকাল থেকেও তারা ওসমান হাদির সাথেই ছিলেন বলে দাবি করেছেন ওসমান হাদির সহযোদ্ধারা। কিলারের হাতের ঘড়ি, পায়ের জুতা, বডি স্ট্রাকচার সবকিছু মিলে যায় ফয়সাল করিমের সাথে। যে বাইকে করে কিলাররা গুলি করেছে সেই বাইকের মালিককে আটক করেছে র্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করলে একবার এক তালমিল ছাড়া জবাব দিয়েছেন তিনি। কখনো বলেছেন তার বাইক তিনি বেচে দিয়েছেন, আবার কখনো বলেছেন বাইক গ্যারেজে রেখেছিল কিন্তু চুরি হয়ে গেছে। কিন্তু ফয়সাল করিম তার পূর্ব পরিচিত বলে জানা গেছে। ওসমান হাদির এই ঘটনার পরে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী আরো অনেকেই বগুড়া, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল আন্দোলন করেছে। অনেক নেতারা তীব্র নিন্দা জানিয়েছে। জুলাই যোদ্ধাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ এবং ওসমান হাদি বাদ দিয়ে আমি কাউকে কখনো সেরকম উচিত কথা বলতে দেখিনি। নাহিদ, আসিফ, সার্জিস এরা তো সবসময় মনোব্রত পালন করে। আর এই ঘটনা ঘটার পর থেকে এখন তো প্রায় তারা 365 দিনই রোজা রেখে কথা কম বলার চেষ্টা করবে। আর এটাই তো স্বাভাবিক, তাই না? দেশে কোনো সুষ্ঠু বিচার আছে, সুষ্ঠু কোনো তদন্ত আছে? সবারই তো জানের ভয় আছে। সবাই তো আর হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদির মতো সাহসী না যে সবার মুখের ওপরেই উচিত কথাটা বলে দেবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার পরেই সন্ত্রাসী কার্যক্রম এতটা বেড়ে গেছে, তাহলে শুধু একবার চিন্তা করুন নির্বাচন আস্তে আস্তে নির্বাচনের সময় কতটা কি হতে পারে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ভাই তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বলেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে যুক্ত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থা আসামের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী PS মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েক টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে। এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হওয়ার কারণে সে কেবলমাত্র একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। যে আওয়ামী লীগের, ছাত্রলীগের 25,000 কর্মীরা ভারতের সল্ট লেকে প্রশিক্ষণ নিচ্ছে। আপনারা এই কথাগুলো শুনেনি নাই, আমলে নেন নাই। আমি ছোট মানুষ, এমনকি দেখেছেন যে ভারতে, বিশেষ করে বাংলাদেশের একটা জায়গায় আওয়ামী লীগ প্রশিক্ষণ নিচ্ছে এই মর্মে অনেকগুলো মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল, জানেন তো? আপনারা এই সংবাদ আমাদেরকে দিয়েছিলেন। ওই মানুষগুলোর কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে এই মামলার অগ্রগতি রিপোর্টে এখনো প্রতিবেদনটা আমাদের সামনে পেশ করা হয়নি। তার মানে বাংলাদেশেও অনেক প্রশিক্ষণ নিচ্ছে। ভারতের যারা চাপে আছে, ভারতের সরকার তো শেখ হাসিনাকে নিয়ে চাপে আছে, তো তার কর্মীদেরকে নিয়ে কি হবে? ওদেরকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠানো হবে আগামী নির্বাচনটাকে বানচাল করার যে ষড়যন্ত্রটা, সেটাকে বাস্তবায়ন করা হবে। আমাদের যারা জুলাই যোদ্ধা আছে এদেরকে একটু আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে রাখবো, বিচ্ছিন্ন না থেকে এক হয়ে থাকেন, আর তথ্য আদান প্রদানে সবসময় সক্রিয় থাকেন। নিজেদের নিরাপত্তাটা, পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিবে না, কারণ পুলিশের হাত থেকে অস্ত্রটা নিয়ে তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের এমন একটা কালচার তৈরি হয়ে গেছে, কেউ কাউকে গুলি করে দিচ্ছে সেটা মব হয় না, আপনাকে হসপিটালের সামনে একটু ভুয়া ভুয়া বলে একটা ধ্বনি দিচ্ছে সেটা মব হয়ে গেছে। আপনি সে ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছেন, জনগণকে সতর্ক করতেছেন, সাবধান করতেছেন, অথচ গুলি যে করলো হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ধরার ব্যাপারে আপনি পুলিশকে কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাবধান করতেছেন। হাদি ভাই এর আগেও একটা সংবাদ সম্মেলনে আপনাদেরকে বলেছিলেন যে প্রায় 30টা নাম্বার থেকে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। হাদি ভাই কিন্তু এটা
আমলেও নেন নাই এবং আমার মনে হয় যে উনি কোনো থানাতেও জিডি করতে যান নাই কিংবা নিজের নিরাপত্তার জন্য যান নাই। উনি মানুষটাই এরকম, উনি না ভয় পান না কাউকে ডরান এবং উনি আমার মনে হয় যে একেবারেই সহজ সরল একজন মানুষ। এই পরিকল্পনাটা করা হয়েছিল আরো 1 বছর আগে। যারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের যারা ভারতে গিয়েছিল তারা বুঝতে পারছিল যে শেখ হাসিনার চট করে ঢুকে যেতে পারবে না। এরা যতদিন এখানে থাকবে ভারত সরকারের উপর একটা প্রভাব পড়বে, তাদের উপর প্রেশার আসবে শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য। আর শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এমনভাবে খাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেধার কাছে যে উনি আন্তর্জাতিকভাবে কোথাও আর পা দাঁড় করাইতে পারবে না, শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য তাদেরকে কলকাতার সল্ট লেকের একটা বিল্ডিংয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেটা প্রায় 6 মাস। আর এর পরিমাণ কিন্তু একেবারে কম না, 25,000-এর উপরে। তারা এখনের এই সময়ে নির্বাচনের 15 দিন আগে থেকেই তারা বাংলাদেশে ঢোকা শুরু করছে বেনাপোলের সীমান্ত দিয়ে এবং তারা এখন পর্যন্ত গোপালগঞ্জের সাবেক ডিআইজি মিজানুর রহমান, যাকে খুলনার ভূমিদস্যু বলা হতো, ওনার একটা রাইস মিল আছে, সেটা হচ্ছে টুঙ্গিপাড়াতে। ওনার রাইস মিলে রাত্রে যাপন করে। রাইস মিলের পিছনে একটা ঘের আছে, ওখানে তারা তাদের প্রশিক্ষণগুলো রিপিট করে। ভারতের না, এরা আওয়ামী লীগ ছাত্রলীগেরই, কিন্তু ভারতে বসে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাবেক র্যাব কর্মকর্তার দেওয়া তথ্য এবং জুলকারনাইন সাইডের দেওয়া তথ্য, দুজনের তথ্যের মাঝেই অনেকাংশে মিল খুঁজে পাওয়া যায়। এই সমস্ত কিছু তার কোইন্সিডেন্স হতে পারে না, তাই না? আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, আপনি আওয়ামী লীগ করেন অথবা যে দলেরই সাপোর্টার হন না কেন, একটা কথা আপনাকে বিশ্বাস করতেই হবে, 2024 সালের আগ পর্যন্ত, 2024 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় যত খুন, গুম, হত্যা হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে, তার সব কিছুর জন্য মানবতার এই ভোট শেখ হাসিনা দায়ী। পিনাকি ভাইয়ের একটা পোস্টে পিনাকি ভাই বলেছেন, হাদিকে গুলি করার ফুটেজ বারবার দেখলাম, আমার একটা মূল্যায়ন বলি, আমি নির্ভুল নিশানায় পিস্তল ও গুলি চালাতে পারি। যারা আমাকে গুলশান শুটিং ক্লাবে প্র্যাকটিস করতে দেখেছেন তারা জানেন আমার নিশানা কতটা নিখুঁত। এইটা অ্যাচিভ করেছি আমি দিনের পর দিন প্র্যাকটিস করে। আমি কত দিন শত শত গুলি ছুড়ে প্র্যাকটিস করেছি তার হিসাব হয়তো বা পুলিশের কাছে এখনো আছে, কারণ শুটিং প্র্যাকটিস করলেও পুলিশকে গুলির হিসাব দিতে হয়। আমার প্রশিক্ষকও জানেন আমার হাতের নিশানা প্রো লেভেলে। সেই আমি চলন্ত মোটরসাইকেলের পিছনে চড়ে চলমান একজনের মাথায় নির্ভুল নিশানায় গুলি করতে পারবো না। এটার জন্য সুপার ডুপার প্রফেশনাল শুটার হওয়া লাগে। এটা কোনো সাধারণ গুন্ডার কাজ হইতে পারে না। তাহলে বুঝে নেন কে হাদিকে করেছে। এই সম্পর্কে সামান্য ঘাটাঘাটি করে ধারণা পেলাম যে চলন্ত বাইক থেকে একদম টার্গেট বরাবর শুট করা, এটা কোনো প্রফেশনাল হিটম্যান, প্রফেশনাল বুচার অথবা প্রফেশনাল কোনো শুটার ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশে MSc মাইনর আর্মস কোর্স আর SSC শার্প শুটার কোর্স অথবা স্নাইপার কোর্স, এই কোর্সে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের পক্ষেও চলন্ত বাইক থেকে শুট করা অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার। নেত্রী, আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলো তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম, গাছ বেশি, ঠিক আছে? মুখে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। কি সামান্য মিল খুঁজে পাচ্ছেন? যদি না পান আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে সহজ করে দেই। বাংলাদেশের আওয়ামী লীগের এক অংশ ভারতের কোনো একটা জায়গায় দীর্ঘদিন, 6 মাস 7 মাস বলেন, দীর্ঘদিন তারা সশস্ত্র ট্রেনিং নিয়েছে। তার কারণ কি? তার কারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে ঢুকে তারা যেন এই নির্বাচনটা পাঞ্চাল করতে পারে। এটা একটা সম্ভাব্য কারণ হতে পারে। আমি আপনাদেরকে কোনো শিওর অথবা কোনো নথিপত্রের মাধ্যমে যে আমি প্রমাণ পেয়ে এই কথা বলছি এরকম কিছু না, এটা একটা সম্ভাব্য কারণ হতে পারে। কারণ আশেপাশে তাকালে জাস্ট এরকমই দেখতে পারবে। এর আগে ভিভি নূরকে আক্রমণ করা হয়েছে, তারপরে চট্টগ্রামে এক নেতাকে আক্রমণ করা হয়েছে, এখন ওসমান হাদিকে আক্রমণ করা হলো। তো এই সমস্ত কিছু তো এই একটা কিছুর ইঙ্গিত দিচ্ছে, তাই না? তো আনুমানিকভাবে বলছি, এটা কোনো শিওর কোনো নথিপত্র মাধ্যমে বলছি না, তবে এরকমটা হতে পারে। এবং সাবেক র্যাব সদস্যও কিন্তু এই কথাটাই বলেছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া অথবা আল্লাহ তাআলার দ্বারা কোনো মিরাক্কেল ছাড়া ওসমান হাদি ভাই সুস্থভাবে ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। তবে বিশ্বাস করেন ভাই, আমাদের দেশে সত্যি আমাদের দেশটা পরিবর্তন করার জন্য এরকম ওসমান হাদির দরকার ছিল। কিছুদিন আগেই ভারতের ধুরন্ধর নামের একটি স্পাই থ্রিলার মুভি রিলিজ দিয়েছিল। আশা করি অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেন নাই। কিন্তু সেই মুভিতে আজিত দোভালের ক্যারেক্টারে আর মাদওয়ান একটি কথা বলেছিল, ভারতের প্রথম শত্রু তো ভারতই, পাকিস্তান তো দ্বিতীয় নম্বরে আসে। ঠিক একইভাবে বাংলাদেশের প্রথম শত্রু তো বাংলাদেশের নিজের মানুষরাই, শেখ হাসিনার ভারত তো দ্বিতীয় নম্বরে আসে। এতক্ষণ তো অনেক সিরিয়াস কথা শুনেছেন, এবার আসেন আপনাদেরকে একটা জোক শোনাই। বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রেস কনফারেন্সে সেদিন একটা ঘোষণা দিয়েছেন, ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে
50 লক্ষ টাকা জড়িত। আমি একটা কথা বুঝি না, সাধারণ মানুষ কেন ধরিয়ে দিবে? আপনার প্রশাসন কোথায়? প্রশাসন দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে সাধারণ মানুষকে বেতনভুক্ত করেন, প্রশাসন বাতিল করে দেন, সমস্ত কাজ সাধারণ মানুষই করুক। এই ঘটনা যদি পৃথিবীর অন্য কোনো দেশে ঘটতো, আমি গ্যারান্টি দিয়ে বলছি মাত্র 10 মিনিটের ভিতরে আসামিকে হাজির করতে পারতো তারা। বাংলাদেশে 10 মিনিট, 10 মাস তো বাদ দিলাম, 10 বছরও এই কেসের কোনো বিচার হবে না। এই ওসমান হাদি কেসের কোনো বিচার আগামী 10 বছরও হবে না। আপনারা আমার কথাটা মিলিয়ে নিয়েন। একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষায় থাকলাম। ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে? এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যেই লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খোঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। ঘটনাটি ঘটানোর 1 ঘন্টা আগে কিলাররা তাদের সমস্ত মোবাইল ফোন, সমস্ত সিম বন্ধ করে ফেলে। এর 1 ঘন্টা পর তাদের একটি মাত্র নম্বর চালু হয়। সেই লোকেশন ট্র্যাক করলে অবস্থান মতিঝিল দেখায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওসমান হাদির পরিবারের সাথে দেখা করেছেন এবং গণভবন থেকে সরাসরি লাইভে এসে হাদিকে আক্রমণকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিয়েছেন। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। পরিবার ও চিকিৎসকদের আলোচনার সাপেক্ষে গত 16 তারিখ উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা তদন্তে উঠে এসেছে, হাদির পর টার্গেট তালিকায় ছিলেন আরো বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। গোয়েন্দা সূত্রে জানা গেছে কিলারদের একটি হিট লিস্ট ছিল। হাদির পরে তালিকার নাম ছিল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, ডাকসু ভেপি সাদিক কায়েম সহ আরও প্রায় 10 জনের মতো। গোয়েন্দা সূত্রে আরও জানা যায়, হাসিনার খনি বাহিনীরা প্রশিক্ষণ নিয়ে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশে ঢোকে। জুলাই যোদ্ধা, সাংবাদিক সহ আরও অনেককে শেষ করতে মাঠে নেমেছে তারা। তাদের মূল লক্ষ্য নির্বাচনকে বানচাল করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে গড়ে তোলা। আরও অনেক বড় বড় পরিকল্পনা রয়েছে এই নিষিদ্ধ দলটির। আর দলটিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ফয়সাল করিম, আলমগীর কবির অনেকদিন হলোই ওসমান হাদি, সার্জিস ও হাসনাত আব্দুল্লাহর আশেপাশে ঘোরাফেরা করছে। বিভিন্ন মিছিল, মিটিংয়ে অংশ নিয়ে তাদের তথ্য পাচার করে দিয়েছে। ছাত্রলীগের আরও অনেকেই এই মিশন বাস্তবায়ন করতে সব দলের মধ্যেই ঢুকে পড়েছে। ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে ফয়সাল করিম ও আলমগীরের উপরে গত 14 তারিখ পল্টন থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তভার এখন ডিবির হাতে। গত 16 তারিখ ফয়সাল করিমের মূল সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বর্তমানে কবিরকে ঢাকার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই কবিরই শুটার ফয়সালের অন্যতম কাছের বন্ধু ও হাদি হামলায় সহযোগী। কবিরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিএমবির ডিবিতে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে হাদিকে গুলি করে ব্যবহৃত 2টি শর্ট হ্যান্ডগান ও সাথে 41 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে র্যাব। গত 17 তারিখ ফয়সাল করিমের মা হাসি বেগম ও বাবা হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। আর কিছুক্ষণ পরে ফয়সালের বউ, গার্লফ্রেন্ড ও বোনকে গ্রেপ্তার করেছে র্যাব। অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ ঘুরে বেড়াচ্ছে।
তবে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর যে বাংলাদেশে নেই এটা মোটামুটি সবারই জানার কথা। জাস্ট আল্লাহ তাআলার মিরাক্কেল ছাড়া হাদির বাজার কোনো সম্ভাবনা নেই। ডিরেক্ট হেডশট, আর কিলাররাও থাকবে ধরা চরবাহিতে। আর এর মধ্যেই নতুন একটা কেওয়াজ নিয়ে আসা হবে, মানুষ সব কিছু ভুলে যাবে। এভাবেই তো চলছে বহু বছর। ওসমান হাদি বাংলাদেশের একজন লিজেন্ড হবে, বাংলাদেশের একজন কিংবদন্তি হবে। কেন এই কথা বললাম? একবার চিন্তা করে দেখেন, আমাদের বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনে কোনো লেজেন্ড নেই, কোনো কিংবদন্তি নেই। যারা 1990-এর পরে জন্মগ্রহণ করেছে, আমরা কিন্তু জিয়াউর রহমানকে দেখিনি, আমরা ডাক্তার শহীদুল্লাহকে দেখিনি। আমরা দেখেছি ওসমান হাদিকে, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদী মৃত্যুবরণ করেছেন। তিনি আমাদের কাছে আমাদের জেনারেশনের লেজেন্ড, আমাদের জেনারেশনের কিংবদন্তি। দেখেন, আমাদের দেশে প্রায় দীর্ঘ অনেক বছর একতন্ত্র চলেছে। একতন্ত্র মানে শেখ হাসিনার সামনে কেউ কখনো তার কোনো অপকর্মের কথা বলতে পারেনি, তার কোনো খারাপ দিকের কথা বলতে পারেনি। তার সামনে শুধু ভালো কথাই বলতে হবে। এইভাবে কোনো দেশ চলতে পারে না। আপনি একজন মানুষ, আপনার অবশ্যই ভালো খারাপ সমস্ত গুণ আছে, আমারও ভালো খারাপ সমস্ত গুণ আছে। আপনি শুধু আমার সামনে আমার ভয়ে আমার ভালো কথাগুলো বলবেন, খারাপ কথাগুলো বললে আমি আপনাকে যাতা করে ফেলবো। দেশ কখনো এইভাবে চলতে পারে না, রাজনীতি কখনো এইভাবে চলতে পারে না। আমার যেরকম ভালো কথা শোনার ইচ্ছা আছে, আমি যেরকম ভালো কথা শুনতে পছন্দ করি, ঠিক একইভাবে আমার যে খারাপ গুণগুলো আছে, সেই খারাপ গুণগুলোও আমার শোনার ইচ্ছা থাকতে হবে, সাহস থাকতে হবে। তাহলেই কেবল বাংলাদেশে গণতন্ত্র রাজনীতি প্রতিষ্ঠা পাবে। কিছুদিন আগেই নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং ডোনাল্ড ট্রাম্পের একটি ক্লিপ খুব ভাইরাল হয়েছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে যে জোহরান মামদানি তাকে পছন্দ করেন না, তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। সেই জায়গাটাতেও ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানির প্রশংসা করছেন। মানে ব্যাপারটা বুঝতে পারছেন, তাদের রাজনীতির কালচারটাই আলাদা। রাজনীতি এতটা ঘৃণ্য নয় আমরা যতটা রাজনীতিকে ঘৃণ্য বানিয়ে ফেলেছি। একটা ইন্টারভিউয়ার যখন জোহরান মামদানিকে ডোনাল্ড ট্রাম্পের সামনেই জিজ্ঞাসা করলেন যে আপনি কি ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিবাদী মনে করেন, তখন যখন মামদানি এক্সপ্লেন করতে চাইলেন, তখন ডোনাল্ড ট্রাম্প তাকে নিজে বাধা দিয়ে বললেন যে ইউ ক্যান সে ইয়েস, আই ডোন্ট মাইন্ড। Are you affirming that you think President Trump is a fascist? I've spoken about. That's okay. You can just say yes. Okay. All right. Okay. It's easier. It's easier than explaining it. I don't mind. And I wanted to ask you also. এই জায়গা থেকে অনেক কিছুই শেখার আছে। ডোনাল্ড ট্রাম্প যে ফ্যাসিবাদী সেটা তিনি নিজেও স্বীকার করেন। রাজনীতিতে একে অপরের সামনাসামনি বসে সমালোচনা করতে হবে, তাহলেই সেটা পারফেক্ট রাজনীতি হবে। হয়তোবা ওসমান হাদি যদি বেঁচে থাকতো, আমরা এই রাজনীতিটাই দেখতে পারতাম। দেখা হবে পরবর্তী কোনো সত্যের সন্ধানে। টিল দেন, বি সেফ, আল্লাহ হাফেজ। আসসালামাইকুম। অ্যাকচুয়ালি আমি জরুরি ভিত্তিতে এই ভিডিওটা বানাইছি অ্যাকচুয়ালি ছোট ভাই হাদির আপডেট দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে আমি যে বলছিলাম যে আমার বড় ভাই প্রসিদ্ধ নিউরোসার্জন, সো উনি হাদির চিকিৎসার নিয়মিত আপডেট রাখছিলেন। সো ওনার সাথে কথা হইলো, কথা হওয়ার পর যেটা উনি যেটা বললো যে হাদির অবস্থা খুবই খারাপ মানে হচ্ছে যে এখান থেকে ফিরে আসা এখন প্রায় অসম্ভবই, মানে একদম অসম্ভবই। সো এখন হচ্ছে যে মানে মেনে নিতেই হবে যে হাদি আর আমাদের মাঝখানে ফিরে আসতেছে না। তো এই জন্য আমাদেরকে তার জন্য দোয়া করতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আজকে একটা জিনিস বললো যে এর ভিতরে দেখা যাচ্ছে অনেক সময় পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ আসছে যে হাদির অবস্থা এই ভালো স্টেবল, এগুলো আসলে বেশিরভাগই ছিল মিথ্যা নিউজ। উনি বললো যে আসলে ওই প্রথম দিন আক্রান্ত হওয়ার পরেই যে হাদির ব্রেন ফুললি একদম ডেড কন্ডিশনে চলে গেছে, এয়ারপোর্ট থেকে একবারের জন্য রেসপন্স করে নাই। জাস্ট হচ্ছে যে মানে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে গেছে, এর ভিতরে তার ব্রেনের 1% ইমপ্রুভমেন্ট হয় নাই। যত আমরা নিউজ পাইছি পত্রপত্রিকায় বেশিরভাগই ছিল জাস্ট হচ্ছে ক্লিক বেট টাইটেল, জাস্ট হচ্ছে যে মানুষকে যদি ভালো নিউজ আসে তাহলে মানুষ মানে খুশি হবে এই জন্য বা রেসপন্স বেশি করবে এই জন্য। বাট অ্যাকচুয়ালি প্রথম দিনেই অ্যাকচুয়ালি হাদি মানে শহীদের রাস্তায় চলে গেছে। সো আমাদের এটা মেনে নিতে হচ্ছে যে হাদিকে আল্লাহ কবুল করে নিছেন। সো এটা মেনে নিয়েই এখন আমাদেরকে সামনে আগাইতে হবে। এখন হাদিকে তো আল্লাহ শহীদ হিসাবে কবুল করেই নিছেন। সো এখন হাদির যে প্রতিশ্রুতি, হাদির যে আশা আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশটা আমরা কিভাবে করতে পারি, এটাই হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ঠিক আছে, এখন আমাদের সবাই দোয়া করা উচিত আল্লাহ যেন হাদির জীবনের সকল গুনাহ মাফ করে দেন এবং ওরে যেন মানে কি বলবার মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমি নিজে এখন স্পিচলেস হয়ে গেছি। যে আমি মনে করি হাদি সফল, মানে আমাদের সবার থেকে সফল। আল্লাহ ওকে খুব সম্মানিত, যতটুকু সম্মানিত করা যায় ততটুকু সম্মানিতই করছেন। সো আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না। এখন আসলে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। আমাদের মেনে নিতে হচ্ছে আমাদের ভাই, আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা হাদি আর আমাদের কাছে ফিরে আসতেছে না। আসসালামু আলাইকুম। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন,
এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। দেখেন হায়াত মওতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার জীবনে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্যে দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলে? আমি সন্ধ্যা, আমি ভিজিয়ে ধরিছি পরবীর, আমি যে উন্নতশীল। যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পাই, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। করোনা হাদিরা কখনো মরে না।